নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মালদা স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেছেন মোদী। বিহারি হেনস্থার অভিযোগ, অশান্ত বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, স্থানীয়দের ভাঙল লেভেল ক্রসিং, লাঠি চালাতে বাধ্য হল পুলিশ। বুথ লেভেল অফিসারদের হয়রানি, এসআইআর চলাকালীন এমন অভিযোগ তুলে এসআইআর কাজকর্ম থেকে গণ ইস্তফা দিল দিনহাটা 2 নম্বর ব্লক বুথ লেভেল অফিসাররা। ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত নতুন অধ্যায়, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হতে চলেছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই পরিষেবার। ফের বন্ধ বিদ্যাসাগর সেতু। রবিবার 18 তারিখ সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কনকনে ঠান্ডায় বারবার কেঁপে উঠেছে বাংলা। সেই দাপুটে শীতের দৌরাত্ম্য এবার কমতে চলেছে। হাওয়া অফিসের ইঙ্গিত, আগামী কয়েকদিনের মধ্যেই পারদ ঊর্ধ্বমুখী হবে। ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে প্রথমে তিনি নিজের ট্রেন সফর করেন, সঙ্গী কচিকাচারা। এরপর মালদাহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী। ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে প্রথমে তিনি নিজের ট্রেনে সফর করেন, সঙ্গে ছিল কচিকাচারা। এরপর মালদাহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী। ট্রেনের সূচনা করার পর বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলো দেশে। আপনাদের যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হলো। আমি মালদহ স্টেশনের ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। তারা ট্রেনে বসেই দারুণ আরাম উপভোগ করেছেন বলে আমাকে জানিয়েছেন। এই ট্রেন মেড ইন ইন্ডিয়া। এতে মিশে রয়েছে প্রতি ভারতীয়র শ্রমের ঘাম। দেশের আধুনিক রেল পরিষেবা সুবিধা পাবেন বাংলার মানুষ। এই ট্রেন একেবারে কালীঘাট থেকে কামাখ্যা যোগ করছে। যদিও মোদীর এই অনুষ্ঠানের ঠিক আগেই মালদহ স্টেশনে আরপিএফ এর অমানবিকতার ছবি ফুটে উঠল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী আসবেন বলে প্রতীক্ষারত সাধারণ যাত্রীকে স্টেশন থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হল। জানেন ভাড়ার তালিকা? ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। শনিবার থেকে চালু দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দেশের প্রথম সেমি হাই স্পিড স্লিপার ট্রেন এবার বাংলায়। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই অত্যাধুনিক আধুনিক ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক উদ্বোধনেই শুরু এই পরিষেবা। রাতের সফরের কথা মাথায় রেখে বিশেষভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার গতিবেগে চলার ক্ষমতা থাকলেও বাণিজ্যিকভাবে এই ট্রেন চলবে ঘণ্টায় প্রায় 130 কিলোমিটার বেগে। মোট 18টি কামরার এই ট্রেনে একসঙ্গে সফর করতে পারবেন 823 জন যাত্রী। ভাড়া কত? রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া ধরা হয়েছে 400 কিলোমিটার যাত্রার ভিত্তিতে। ভাড়ার মধ্যেই খাবারের দাম অন্তর্ভুক্ত থাকছে, তবে তার উপরে অতিরিক্ত 5% জিএসটি দিতে হবে। হাওড়া থেকে মালদা টাউন পর্যন্ত সফরে ফার্স্ট ক্লাস এসি 1520 টাকা, সেকেন্ড এসি 1240 টাকা, থার্ড এসি 960 টাকা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ফার্স্ট এসি 2113 টাকা, সেকেন্ড এসি 1724 টাকা, থার্ড এসি 1334 টাকা। হাওড়া থেকে কামাখ্যা ফার্স্ট ক্লাস এসি 3640 টাকা, সেকেন্ড ক্লাস এসি 2970 টাকা, থার্ড ক্লাস এসি 2299 টাকা।
কামাখ্যা থেকে নিউ জলপাইগুড়ি ফার্স্ট ক্লাস এসি ১,৫২৪ টাকা, সেকেন্ড এসি ১,২৪৩ টাকা, থার্ড এসি ৯৬২ টাকা। কামাখ্যা থেকে মালদা টাউন ফার্স্ট এসি ২,৪০৯ টাকা, সেকেন্ড এসি ১,৯৬৫ টাকা, থার্ড এসি ১,৫২২ টাকা। কামাখ্যা থেকে হাওড়া ফার্স্ট ক্লাস এসি ৩,৬৪০ টাকা, সেকেন্ড এসি ২,৯৭০ টাকা, থার্ড এসি ২,২৯৯ টাকা। রাতের আরামদায়ক সফর, আধুনিক সুযোগ সুবিধা আর দ্রুত গতির মেলবন্ধনে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের যাত্রীদের যাত্রা অভিজ্ঞতা বদলে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে ভোটমুখী বঙ্গকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি তৃণমূলকেই দায়ী করলেন তিনি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে ভোটমুখী বঙ্গকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদা থেকে হাওড়া কামাখ্যা ট্রেনের সূচনা করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করতে বেশ কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নাম না করে বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে নিগ্রহের প্রসঙ্গ তুলে মোদী বলেন, একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হলো। তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে? বেলডাঙ্গা পরিস্থিতির সঙ্গেই একই সারিতে মোদী বসালেন অনুপ্রবেশ ইস্যুকেও। তার কথায়, মালদা মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপির সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশি ভূমিকা, ভোট পরিচালনা ও শিল্প, একের পর এক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলডাঙ্গা, ফারাক্কা, সিঙ্গুরের সর্বত্র একই ছবি উঠে আসছে, দাবি বিজেপি নেতার। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশি ভূমিকা, ভোট পরিচালনা থেকে শিল্প, একের পর এক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলডাঙ্গা, ফারাক্কা, সিঙ্গুর সর্বত্রই একই ছবি উঠে আসছে বলে দাবি তার। দিলীপের অভিযোগ, পুলিশ এখন শাসক দলের ক্যাডারে পরিণত হয়েছে, তাদের আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। বেলডাঙ্গার ঘটনায় সংখ্যালঘু ভোটের হিসেবেই পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে বলে অভিযোগ। প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদ কি ভারতের মধ্যে আছে? তার বক্তব্য, দেশের যে কোনো জায়গায় সামান্য ঘটনা ঘটলেই তার প্রতিফলন দেখা যায় মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল গুন্ডাদের ব্যবহার করেই ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। পাশাপাশি সাংবাদিকদের মারধর প্রসঙ্গে তিনি বলেন, উনি খালি ফাইল ছিনতাই করতে পারেন। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন, আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন উনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোভ। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের পর স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের হুঁশিয়ারি নিয়েও সরব হয়েছেন দিলীপ। গ্রেফতার হলে ফারাক্কা অচল করে দেওয়ার হুমকি প্রসঙ্গে তার বক্তব্য, মুর্শিদাবাদে আদালতের রায়ও চলে না, সরকারের নির্দেশও চলে না। ভোটার তালিকা সংশোধন ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা। তার দাবি, রাজ্যের কর্মচারীরা শাসক দলের নিয়ন্ত্রণে থাকায় এসআইআর এর কাজ সম্পূর্ণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ফলে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিঙ্গুরের শিল্প প্রসঙ্গে দিলীপ বলেন, সিঙ্গুরের শিল্প হলো না, চাষও হলো না,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মানুষের আস্থা রয়েছে বলে দাবি করেছেন তিনি। জানান, বাংলায় বিজেপির সরকার এলে শিল্পের পরিবেশ বদলাবে। হাই নিউজ নেটওয়ার্ক। দশই জানুয়ারি বাঁকুড়ার শালতোরায় জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কালো পাথরের খাদান খোলা হবে। শুক্রবার রাজ্য প্রশাসন জানালো 17টি কালো পাথরের খাদান খুলতে অকশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আপলোডও করা হয়েছে। 10ই জানুয়ারি বাঁকুড়ার শালতোরায় জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কালো পাথরের খাদান খোলা হবে। পরিযায়ীদের রাজ্যে ফেরাতে সে সময় মাস্টার স্ট্রোক খেলেন তিনি। প্রতিশ্রুতি দেওয়া 7 দিনের মধ্যে প্রশাসনিক স্তরে তার বাস্তব রূপ স্পষ্ট হল। শুক্রবার রাজ্য প্রশাসন জানালো 17টি কালো পাথরের খাদান খুলতে অকশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই আপলোডও করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী 11ই ফেব্রুয়ারি এই 17টি খাদানের হবে অকশন। তা শেষ হওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা থাকবে। সব ঠিকঠাক চললে খুব দ্রুতই খাদানে খনন কাজ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হবে বলে আশাবাদী তারা। অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে বাঁকুড়ার এই এলাকায় খনন কাজ শুরুর সবুজ সংকেত মিলতে পারে। উল্লেখ্য, গত 10ই জানুয়ারি শালতোরা সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারি 133 একর জমিতে মোট 18টি পাথরের খাদান রয়েছে। স্থানীয় খাদান ও ক্রাশার পুরোদমে চালু হলে প্রায় 25,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই সভাতে অভিষেক বলেন, গত 2 মাস ধরেই তিনি এই খাদানগুলি খোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় মানুষের রুজি রোজগারের কথা মাথায় রেখেই শালতোরাকেই সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ঘোষণার ঠিক 1 সপ্তাহের মাথায় 17টি খাদানের অকশন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্য বাড়াচ্ছে। যদিও অভিষেকের বক্তব্যে 18টি খাদানের কথা বলা হয়েছিল, আপাতত 17টি খাদানের জন্যই অকশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, ধাপে ধাপে গোটা প্রক্রিয়া এগোচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা খাদানগুলি খুললে এলাকার অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে। কাজ পাবেন স্থানীয় শ্রমিকরা, লাভবান হবে পরিবহন ও সংশ্লিষ্ট ছোট ব্যবসাগুলিও। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিবেশ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনেই খনন কাজ শুরু হবে। সব মিলিয়ে শালতোরা ঘিরে যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যে কেবল রাজনৈতিক বক্তব্যে আটকে থাকেনি, তারই ইঙ্গিত মিলছে এই অকশন বিজ্ঞপ্তিতে। এখন নজর 11ই ফেব্রুয়ারির দিকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁকুড়া থেকে এবার একটি ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে জয়রামবাটিতে। বাঁকুড়া থেকে ময়নাপুরের মধ্যে যে লোকাল মেমু ট্রেনটি যাতায়াত করত সেটির রুট সম্প্রসারিত হচ্ছে জয়রামবাটি পর্যন্ত। 18 তারিখ এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 19 জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে। রেলপথ জুড়ে যাচ্ছে জয়রামবাটিতে। বাঁকুড়া থেকে এবার একটি ট্রেন চেপেই পৌঁছে যাওয়া যাবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত জয়রামবাটিতে। বাঁকুড়া থেকে ময়নাপুরের মধ্যে যে লোকাল মেমু ট্রেনটি যাতায়াত করত সেটির রুট সম্প্রসারিত হচ্ছে জয়রামবাটি পর্যন্ত। 18 তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে এই ট্রেন। তৃণমূলের দাবি, 2000 থেকে 2001 সালে রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন। সমীক্ষা শুরু হয়েছিল 2002 থেকে 3 সালে। সেই প্রকল্পের অংশ উদ্বোধন করা নিয়ে বিজেপির কৃতিত্ব নিতেই ব্যস্ত। ট্রেনটি দিনে একবার করে বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে যাতায়াত করবে। সন্ধ্যা 6:25 বাঁকুড়া থেকে ছেড়ে রাত 8টায় পৌঁছাবে জয়রামবাটিতে। রাত 8:10 জয়রামবাটি থেকে ছাড়বে, রাত 10টায় পৌঁছবে বাঁকুড়ায়। বিষ্ণুপুর স্টেশনের ম্যানেজার দীপক কুমার পাল জানান, বাঁকুড়া থেকে ময়নাপুর মেমু ট্রেনটি জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারণের নির্দেশিকা এসেছে। 19 জানুয়ারি থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে।
ভবিষ্যতে যাত্রী সংখ্যা ও চাহিদা অনুযায়ী সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে। জয়রামবাটিতে ট্রেন পৌঁছানো নিঃসন্দেহে ঐতিহাসিক। বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে 8টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। সেগুলি হল ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুন্ডা, গোকুলনগর থেকে জয়পুর, ময়নাপুর ও বড় গোপীনাথপুর। বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত রেল যোগাযোগ ছিল, এবার মায়ানপুরের সঙ্গে হয়ে বড় গোপীনাথপুর জয়রামবাটি জুড়ে গেল। সূত্রের খবর, এই অংশে রেলপথের দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের অংশ একটি। এই রেল সংযোগের ফলে জয়রামবাটি থেকে পর্যটন মানচিত্র যেমন সুবিধা পাবে, তেমনি বাঁকুড়া শহরের বাসিন্দারাও সুবিধা পাবেন। সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি উদ্বোধন করছেন তিনি প্রকল্পের ঘোষণাকারী পর্যন্ত নন, কৃতিত্ব নিজের নামে নিতে চাইছেন। অন্যদিকে আরও একজন বলেন, মা শারদার ভূমিকায় জয়রামবাটিতে ট্রেন পৌঁছানো ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জানুয়ারি বাঁকুড়াবাসীর স্বপ্ন পূরণ করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। রাজধানীতে শৈত্যপ্রবাহের মাঝেও দাপাচ্ছে ভয়াবহ দূষণ। এই পরিস্থিতিতে দিল্লি এনসিআর জুড়ে লাগু হল গ্র্যাপের অধীনে তৃতীয় স্তর তথা গ্র্যাপ 3 বিধিনিষেধ। শুক্রবার দিল্লির AQI পেরিয়ে গিয়েছে 350-এর কোঠা, যা মারাত্মক ক্যাটাগরিতে পড়ে। দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। রাজধানীতে শৈত্যপ্রবাহের মাঝেও দাপাচ্ছে ভয়াবহ দূষণ। এই পরিস্থিতিতে দিল্লি এনসিআর জুড়ে লাগু হল গ্রেটের রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ গ্র্যাপের অধীনে তৃতীয় স্তর তথা গ্র্যাপ 3 বিধিনিষেধ। শুক্রবার দিল্লির AQI পেরিয়ে গিয়েছে 350-এর কোঠা, যা মারাত্মক ক্যাটাগরিতে পড়ে। গ্র্যাপ 3 এর অধীনে বিধিনিষেধের মধ্যে মাটি খনন, পাইলিং, খোলা জায়গায় পরিখা খনন, ঝালাই, রং করা, প্লাস্টারিং এবং টাইলস বা মেঝে পাতার কাজের মতো অপ্রয়োজনীয় নির্মাণ এবং ভাঙার কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা থাকে। রেডিমিক্স কংক্রিট প্ল্যান্ট, স্টোন ক্র্যাশার, ইটের ভাটা এবং খনি সংক্রান্ত কার্যক্রমেও থাকে বিধিনিষেধ। ফের বাড়তে থাকা দূষণে লাগাম পড়াতে আপাতত সেটাই লাগু হলো দিল্লিতে। প্রাক্তন IPS অফিসার এবং বিজেপি নেত্রী কিরণ বেদি দাবি করেছেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এখানেই শেষ নয়, এই বিধিনিষেধের মধ্যে যানবাহন সংক্রান্ত বিধিনিষেধও রয়েছে। BS3 পেট্রোল এবং BS4 ডিজেল চালিত 4 চাকার গাড়ি, অত্যাবশ্যকীয় নয় এমন ডিজেল চালিত মাঝারি পণ্যবাহী যান এবং যে আন্তঃরাজ্য ডিজেল বাসগুলি BS6 মান পূরণ করে না, সেগুলির ওপর নিষেধাজ্ঞা থাকছে। যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদিত জ্বালানি ব্যবহার করছে, তাদেরও আপাতত বিরত থাকতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস, তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ 3 ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন IPS অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি দাবি করেছেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, তার জন্যই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা, ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বরের শুরুটা দুঃস্বপ্ন ছিল ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমান যাত্রীদের জন্য। ইন্ডিগো সার্ভিস আচমকা অনিয়মিত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন বহু যাত্রী। তাদের বিমানের টিকিটের দাম সহ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সংস্থাকে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে DGCA-কে ইন্ডিগো জানিয়েছে সেই কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের শুরুটা দুঃস্বপ্ন ছিল ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমান যাত্রীদের জন্য। অন্তর্দেশীয় সবথেকে বেশি পরিষেবা দেওয়া বিমান সংস্থা ইন্ডিগোর সার্ভিস আচমকা অনিয়মিত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন বহু যাত্রী। তাদের বিমানের টিকিটের দাম সহ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সংস্থাকে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে DGCA-কে ইন্ডিগো জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টাকা ফেরানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
শুক্রবার ডিজিসিএ জানিয়েছে গত 3 থেকে 5 ডিসেম্বরের মধ্যে বিমান চলাচলে বিঘ্নের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সমস্ত টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো এবং ক্ষতিপূরণ স্বরূপ 12 মাসের মেয়াদ সহ 5,000 টাকার 2টি ভ্রমণ ভাউচারও দেওয়া হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিক যাত্রী অভিযোগ তুলেছেন তার টাকা বা ক্ষতিপূরণ কোনোটাই পাননি তারা, সেই বিষয়টিও দেখার আশ্বাস দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্যাপক পরিষেবা বিপর্যয়ের মুখে পড়ে ইন্ডিগো। রোস্টার সমস্যায় বাতিল হয়ে যায় সংস্থার গুচ্ছ গুচ্ছ উড়ান, ফলে ইন্ডিগোয় টিকিট বুক করা যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন। ভোগান্তি তো বটেই, ইন্ডিগোর পরিষেবার ত্রুটির জন্য অনেকের জীবন ওলট পালট হয়ে গিয়েছিল ওই কয়দিনেই। কেউ নিজেরই বিয়ের রিসেপশনে পৌঁছতে পারেননি, তো কেউ আবার নিজের মাকে শেষ দেখা দেখতে পারেননি, বিমানের অভাবে পৌঁছতে পারেননি শেষকৃত্যে। এমন সমস্যায় বাতিল টিকিটের টাকা ফিরিয়ে এবং আদালতের নির্দেশে বিশেষ ক্ষতিপূরণের মাধ্যমে যন্ত্রণায় প্রলেপের চেষ্টা সংস্থার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।